হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 9, তোমাদের শব্দ অধ্যায়ের এটা হচ্ছে থার্ড ভিডিও। এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব, এটা পরীক্ষাতেও খুব ইম্পর্টেন্ট এবং ধারণা গঠনের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তরঙ্গ। তো তরঙ্গ সম্বন্ধে সবচেয়ে সহজ উদাহরণ এটাই হবে, আমরা যদি পুকুরে কিংবা কোনো জলাশয়ে যদি একটা ঢিল ছুঁড়ি, তাহলে আমরা কি দেখতে পাই না, যেখানে ঢিলটা পড়লো, যদি ধরো সাপোজ এই বিন্দুটায় যদি ঢিলটা পড়ে, তো সেখান থেকে দেখবে এরকম পর পর বৃত্তাকার আকারে কিন্তু তরঙ্গের মতো, মানে একটা সেই যে আলোড়নটা সৃষ্টি হলো, সেই যে আন্দোলনটা সৃষ্টি হলো ঢিলটা পড়ার জন্য, সেটা কিন্তু চারিদিকে এরকম ছড়িয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে এই ডিস্টারবেন্স কিংবা আন্দোলনের জন্য তরঙ্গের সৃষ্টি হলো, তো এটাও একটা তরঙ্গ। এইবারে তোমরা সেরকমই জলাশয় কিংবা পুকুরে একটা সোলার বল যদি আমরা সেই জলের উপর যদি এরকম রেখে দিই, তখন তোমরা দেখতে পাবে সেই সোলার বলটা এরকম জলের উপরে ভেসে থেকে উপর নিচে এরকম কম্পিত হচ্ছে। তাহলে এই উদাহরণটা একটু মাথায় রাখো, এটাও কিন্তু তোমাদের বুঝতে সাহায্য করবে শব্দ কিভাবে বায়ু মাধ্যমে কিংবা শব্দ কিভাবে, শুধু শব্দ বলবো না, যে কোনো তরঙ্গই বলা ভালো হবে, যে কোনো তরঙ্গ কিভাবে বিস্তার লাভ করে মাধ্যমে। এই যেরকম উপর নিচ কম্পিত হচ্ছে তার সাম্য অবস্থানের সাপেক্ষে, অর্থাৎ জলে না থাকলে সেরকম স্থির থাকতো, তার সাপেক্ষে এবং উপর নিচ হচ্ছে। একইভাবে কোনো মাধ্যমে, যদি এটা আমি মাধ্যম ধরি, এই মাধ্যমে যখন কোনো তরঙ্গ প্রবেশ করে, সাপোজ তরঙ্গ এরকম প্রবেশ করলো, প্রবেশ করার পর সেখানে যে কণাগুলো থাকছে পরপর এরকম, সেই কণাগুলো এরকম সামনে পিছনে এরকম হতে থাকে, এইভাবে সামনে পিছনে কম্পিত হওয়ার মতো সামনে পিছনে এরকম হতে থাকে। যদি আমি রৈখিক ধরি আর কি, তাহলে এরকম যে সামনে পিছনে হচ্ছে, কিন্তু কণাগুলো কিন্তু কখনোই স্থানচ্যুতি ঘটায়। যেরকম দেখলে সোলার বলটা সেই স্থানে থেকেই কম্পিত হচ্ছে উপর নিচ, এরকমই সামনে পিছনে হচ্ছে সেই স্থানে থেকে। কারণ সেই যে আন্দোলনটা, সেটা কিন্তু মাধ্যমে এই কণা থেকে সেই কণা, সেই কণা থেকে এই কণা, এবং পর পর শক্তিটা কিন্তু সঞ্চালিত হতে থাকে। এইভাবে তরঙ্গ নিজে বিস্তার লাভ করে এবং তরঙ্গ শক্তিটাও এইভাবে মাধ্যমের মধ্যে সঞ্চালিত করে। তার মানে তরঙ্গ হচ্ছে একটা ডিস্টারবেন্স কিংবা আন্দোলন, যেটা মাধ্যমে কণাগুলি স্থানচ্যুতি না ঘটিয়ে মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে। তো সংজ্ঞাটা তোমাদের লাগবে, রয়েছে বইতে, মাথায় রাখবে। এই ক্ষেত্রে একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে তরঙ্গকে, এই যেরকম যেটা দেখলাম যে উদাহরণ, এই জাতীয় তরঙ্গকে আমরা দুটো নাম বলে থাকি। কি কি না, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ। তোমরা বইতেও দেখবে দুটো নাম রয়েছে, একটা হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, আরেকটা নাম রয়েছে যান্ত্রিক তরঙ্গ। একটা হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, আরেকটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তাহলে স্থিতিস্থাপক তরঙ্গ কেন আর যান্ত্রিক তরঙ্গ কেন? স্থিতিস্থাপক তরঙ্গ এই কারণে মাধ্যম ছাড়া বিস্তার লাভ করতে পারে না। এই ধরনের তরঙ্গের ক্ষেত্রে বলছি, আমি যদি শব্দের কথাই বলি, তাহলে সেটা মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে, অর্থাৎ মাধ্যমে স্থিতিস্থাপকতা ধর্ম ব্যবহার করে বিস্তার লাভ করে, তাই একে স্থিতিস্থাপক তরঙ্গ বলা হয়। কেন যান্ত্রিক তরঙ্গ বলা হয় না, মাধ্যমের মধ্য দিয়ে শক্তি সঞ্চালিত করছে, তরঙ্গ নিজের শক্তি সঞ্চালিত করছে, সেটা কি শক্তি না, সেটা যান্ত্রিক শক্তি। তো এই যে দেখবে বইতেও তোমরা লেখাটা পেয়ে যাবে, এটা মাথায় রাখবে শর্ট প্রশ্নের জন্য। মাধ্যমের কণাগুলির কম্পনের সঙ্গে সংশ্লিষ্ট শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তাহলে এই যে কারণটা লেখা রয়েছে, আবার এখানে কেন না, এই বিস্তারের সময় কি হয় না, মাধ্যমে যে কণাগুলির যে কম্পন হচ্ছে, তার ফলে যে যান্ত্রিক শক্তি রয়েছে, মানে মাধ্যমে যান্ত্রিক শক্তি কোন মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে, তাহলে মাধ্যমে এইখানে যা যান্ত্রিক শক্তি রয়েছে, সেখান থেকে এখানে, সেখান থেকে এখানে, সেখান থেকে এখানে পর পর সঞ্চালনটা হয়ে থাকে এই তরঙ্গের মাধ্যমে, আর তরঙ্গের নিজস্ব শক্তি রয়েছে। তাহলে এই যে যান্ত্রিক শক্তি সঞ্চালিত হচ্ছে মাধ্যমের মধ্য দিয়ে, তরঙ্গ যখন যাচ্ছে কিংবা এই যে আলোড়ন যখন সৃষ্টি হচ্ছে কিংবা আন্দোলনটা সৃষ্টি হওয়ার জন্য, এই জন্য এটি কিন্তু যান্ত্রিক তরঙ্গ বলা হয়। তোমাদের বইতে
দেখবে দুটোই লেখা রয়েছে যে এই কারণে স্থিতিস্থাপক তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গ বলা হয়, যেহেতু মাধ্যমের যান্ত্রিক শক্তি কোন মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয়ে থাকে। সেটা কার সাহায্যে? না, যখন স্থিতিস্থাপক তরঙ্গ মাধ্যমে বিস্তার লাভ করে। এর মানে এটা নয় যে সবাই স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ অবশ্যই স্থিতিস্থাপক তরঙ্গ, কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেমন এক্স রশ্মি, গামা রশ্মি, সাধারণ আলোক রশ্মি, আমাদের অবলোহিত রশ্মি, আমাদের অণু তরঙ্গ, এগুলো কিন্তু যান্ত্রিক তরঙ্গ নয়, তাদের মাধ্যমের কোনো প্রয়োজন নেই। এইবার প্রশ্ন হচ্ছে এই যান্ত্রিক তরঙ্গ তাহলে ক প্রকার? যান্ত্রিক তরঙ্গ হচ্ছে দুই প্রকারের। একটা হচ্ছে আমাদের তির্যক তরঙ্গ, তাহলে একটা হচ্ছে তির্যক তরঙ্গ, আর আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তা একটা তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই যে দুটো রয়েছে, তির্যক তরঙ্গ আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ রয়েছে, তাহলে আমরা এখান থেকে জানতে হবে আমাদের তির্যক তরঙ্গ কখন সৃষ্টি হয় কিংবা কিভাবে হয়, সেই ক্ষেত্রে কণার গতি এবং তরঙ্গের গতি কি রকম হয়। একটা একদম সিম্পল উদাহরণ দিচ্ছি আমি। সাপোজ এইদিকে একটা দৃঢ় আবদ্ধ রয়েছে, এখানে একটা হুক আছে, ঠিক আছে? আমি আরো সহজ করে দিচ্ছি। সাপোজ এইরকম একটা হুক আছে, আর এইটা আমি ধরলাম যে বরাবর দড়িটা আছে। তো সাপোজ তোমরা একজন কি ওইদিকে দাঁড়িয়ে সেই দড়িটাকে, সোজা ছিল এরকম দড়িটা, তাকে যদি আমি এরকম টানা হয়, জাস্ট এরকম এরকম, তাহলে কি হবে? না, দড়িটাকে শুধু এরকমই জাস্ট মুভ করলে দেখবে একটা তরঙ্গের মতো এরকম তোমরা দেখতে পাবে, এরকম এদিকে হাতে আমরা ধরেছি, ঠিক আছে? তাহলে দেখো যে দড়িটা এরকম সোজা ছিল, তাকে যখন এরকম টানছি, সোজা এরকম টানলে শুধু তো বোঝা যাবে না, জাস্ট এরকম মুভমেন্ট করানো, তখন দেখবে এরকম একটা গতি দেখতে পাচ্ছ। এই দড়ির সাথে একটা তরঙ্গের কিন্তু সৃষ্টি হয়েছে এই বরাবর। এইটা হচ্ছে কি না, তরঙ্গের গতির দিক। আর এখানে যে মাধ্যমে যে কণাগুলো আছে, যদি তোমরা লক্ষ্য করে দেখো, সেই মাধ্যমের কণাগুলি এই দড়ির দৈর্ঘ্যের সাপেক্ষে সমকোণে কিন্তু কম্পন হচ্ছে। তোমরা বইতেও ডায়াগ্রাম দেখতে পারো, এটা হচ্ছে সমকোণে কণার গতি অভিমুখ। তাহলে তরঙ্গের যে গতিটা থাকছে তার সাপেক্ষে কণার গতির অভিমুখ সমকোণে থাকছে। এই রকম যে তরঙ্গের ক্ষেত্রে হবে কিংবা যে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে হবে, সেইটাকে বলি আমরা তির্যক তরঙ্গ। তাহলে এইটা হচ্ছে তির্যক তরঙ্গের উদাহরণ। এটা হচ্ছে তির্যক তরঙ্গের উদাহরণ। তো এইভাবে তির্যক তরঙ্গ কিন্তু তৈরি হয়। আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেরকম আমাদের এক্স রশ্মি, গামা রশ্মি, সাধারণ আলোক রশ্মি, তারাও কিন্তু এক এক ধরনের তির্যক তরঙ্গ। সেই ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। এই ক্ষেত্রে যেটা বললাম আমি, এখানে দেখতে পাচ্ছ এই যে কণাগুলো সমকোণে, দৈর্ঘ্য বরাবর সমকোণে গতিশীল, আর এটা হচ্ছে তরঙ্গের গতি অভিমুখ। কিন্তু যদি আমরা পরেরটা বুঝতে চাই, অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে একদিকে দৃঢ় অবলম্বন নিলাম আর স্প্রিংটা নেব আর নিচে একটা ভার ঝুলিয়ে নেব। তাহলে বুঝতে পারছো কেমন হবে না? এই ক্ষেত্রে মাঝে একটা কোনো বিন্দুতে একটা মার্কিং করে রাখো। সেই মার্কিংটা আমি অন্য কালে দিয়ে করে রাখলাম। সাপোজ এই বিন্দুটাকে মার্কিং করলাম A। যদি আমরা লক্ষ্য করে দেখি, জাস্ট ভারটা তো নিচে রয়েছে, যেটা জাস্ট একটু মুভমেন্ট করে যদি ছেড়ে দিই, তাহলে দেখবে এরকম কম্পন হচ্ছে। কিছু স্তরকে দেখবে এরকম এরকম এরকম
সংকোচন হচ্ছে, এখানেও সংকোচন, আর কিছু স্তর এরকম দেখতে পাবেন যেগুলোতে প্রসারণ হচ্ছে। এইটা হচ্ছে তরঙ্গের দিক কিংবা তরঙ্গের গতির দিক, আর এইটা হচ্ছে আমাদের কণা যে কম্পনটা হচ্ছে সেটা ওপর নিচ যাচ্ছে, ওপর নিচ। এটা হচ্ছে কণা গতি অভিমুখ। তাহলে এদিকে দেখো কণার গতির অভিমুখ, আর এদিকে দেখো লক্ষ্য করে এদিকে সংকোচন প্রসারণ পর পর আছে, দেখো লক্ষ্য করে। তাহলে বলতে এটা চাইছি অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করে কণার গতির অভিমুখ কিন্তু তার সমান্তরালই থাকে, যেটা এখানে সমকোণে ছিল, তাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। যেরকম আমাদের শব্দ হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ, তো তার ক্ষেত্রে কিন্তু এইভাবেই হয়। ওই জন্য দেখবে বায়ু মাধ্যমে এরকমই সংকোচন আর প্রসারণের সাহায্যে শব্দ তরঙ্গ কিন্তু মাধ্যমে বিস্তার লাভ করে। এই যে দেখছো তোমরা সংকোচন, একে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ঘনীভবন, আর এই যে প্রসারণগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তনুভবন। তাহলে এইভাবে ঘনীভবন এবং তনুভবনের সাহায্যে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ বিস্তার লাভ করে, যেটা বায়ু মাধ্যমের ক্ষেত্রে হয়েও থাকে। আর এই ক্ষেত্রে এই যে স্প্রিং এর মধ্যে যে তরঙ্গের সৃষ্টিটা দেখছো তোমরা, কি উৎপত্তি দেখছো, এটাও কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। এখানেও দেখো সংকোচন প্রসারণ হচ্ছে। শুধু স্প্রিং এর মধ্যে একটা মার্কিং করে নিতে হবে বিন্দু, সেই বিন্দুর দিকে নজর রাখলেই দেখবে এই মুভমেন্টটা ওপর নিচ এইভাবে হচ্ছে। তাহলে আশা করি তোমরা তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্বন্ধে জানতে পেরেছো। এইবারে যেটা আমাদেরকে আলোচনা করতে হবে, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে একটু আলোচনা করেছিলাম, সেইটাকে একটু বিস্তারিত আলোচনা এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে। কি কি রয়েছে সেই ক্ষেত্রে? না, সবচেয়ে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বিস্তার, যেটাকে আমরা স্মল a দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তো এটা যদি আমরা সহজে বুঝতে চাই, তাহলে ধরো আমি একটা PQ বলে একটা অবস্থান নিচ্ছি, এটা হচ্ছে সাম্য অবস্থান, অর্থাৎ গতির আগে কিংবা তরঙ্গের উপস্থিতির আগেও যদি বলি মাধ্যমে কণাগুলো এইভাবে ছিল। তাহলে এইভাবে দেখো, আমরা এখান থেকে দেখো আমি তরঙ্গ সৃষ্টিটা জাস্ট আঁকার চেষ্টা করছি। সাপোজ আমি একটু বড় করেই আঁকলাম, এরকম আছে। তাহলে কিউটা এখানে নিলাম। তাহলে এবার দেখো তোমরা লক্ষ্য করে এই যে মাধ্যমে যে তরঙ্গটা বিস্তার লাভ করছে, তাহলে এখানে তোমাদের বইতেও দেখবে ছবি রয়েছে। এইখানে আমি কয়েকটা পয়েন্ট মার্কিং করছি, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তো লক্ষ্য করে দেখো এই বিন্দুগুলোতে আমি যদি এর নামকরণ করি, সাপোজ A B C D, তোমরা লক্ষ্য করে দেখবে এই বিন্দুগুলোতে বিস্তার সর্বোচ্চ, কণার বিস্তার কিন্তু সর্বোচ্চ এইগুলোতে। তাহলে সাম্য অবস্থান থেকে কণার যেটা সর্বোচ্চ সরণ, তাকেই আমরা বলি বিস্তার। তাহলে এইগুলি হচ্ছে বিস্তার। দ্বিতীয় আমরা কি জানবো? না, দ্বিতীয় যেটা জানবো, আমি 1 2 করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় আমাদের বইতে জানতে বলেছে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে আমরা জেনে নেব। তরঙ্গ দৈর্ঘ্যকে গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। অনেকেরই লিখতে সমস্যা হয়, কোনো অসুবিধা নেই। জাস্ট এরকম একটা দাগ টানবে, আমি লিখতে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা দাগ টানবে আর এখানে জুড়ে দেবে, এটাও ল্যামডা। এরকম বাকি লিখতে কোনো মানে নেই, জাস্ট এরকম একটা দাগ টানবে, তারপরে এটাও কিন্তু ল্যামডা। জাস্ট বলতে পারি y কে উল্টে দিলে এটাই পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি? না দেখো, একটা পর্যায়কাল আমরা পড়েছিলাম ফার্স্ট ভিডিওতে। তা একটা পূর্ণ কম্পন সৃষ্টি হতে একটা নির্দিষ্ট সময় লাগে। সেই পূর্ণ কম্পন সৃষ্টির যে সময়টা লাগে, সেই সময় তরঙ্গ
যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তোমরা বইটির সংজ্ঞা দেখতে পারো, তরঙ্গ প্রবাহকালের মাধ্যমে কোন কণা একবার পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় নেয়, তাহলে তরঙ্গ প্রবাহিত হচ্ছে মাধ্যমের মধ্য দিয়ে একটা পূর্ণ কম্পন, অর্থাৎ আমি এখান থেকে অবধি বলতে পারি, এ থেকে বি অবধি বলতে পারি, সি থেকে ডি অবধি বলতে পারি। তাহলে এই যে পূর্ণ কম্পন একটা সৃষ্টি হচ্ছে তার জন্য যে পরিমাণ সময় লাগে, সেই সময় তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমি এ থেকে বি বলতে পারি, সি থেকে বি বলতে পারি, এগুলো সবগুলোই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এ থেকে বি কিংবা এখানে সি থেকে বি, এগুলি হচ্ছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। এবার আমরা জানবো সেটা হচ্ছে পর্যায়কাল, যেটাকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে তোমরা সম্পর্ক লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, এইটা অথবা এইটা, এটা ছিল কম্পাঙ্ক। তাহলে পর্যায়কাল কি না, একটা পূর্ণকম্প সম্পন্ন করতে যে সময়টুকু লাগে কিংবা যে সময় লাগে সেই প্রয়োজনীয় সময়টাই হচ্ছে পর্যায়কাল। তোমরা বইতেও দেখতে পারো, তরঙ্গের প্রবাহকালে মাধ্যমের কোনো কণা একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় নেয়, অর্থাৎ তরঙ্গ যখন মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করছে সেই মাধ্যমের কণাগুলি একটি পূর্ণকম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেটাই হচ্ছে পর্যায়কাল। চতুর্থ যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কম্পাঙ্ক, যেটাকে n দিয়ে কিছু জায়গাতে আবার স্মল f দিয়েও লেখা হয়। কম্পাঙ্ক তাহলে কি না, এক সেকেন্ডে যখন মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ বিস্তার লাভ করছে তখন মাধ্যমের কণাগুলি প্রতি একক সময় কিংবা প্রতি এক সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন সম্পন্ন করে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। তো বৈদ্যুতিক সংজ্ঞা দেখো, তরঙ্গের প্রবাহকালে মাধ্যমের কোনো কণা এক সেকেন্ডে যতবার পূর্ণকম্পন, অসম্পূর্ণ কম্পন হবে না, যদি তিনটে পূর্ণকম্পন হয় তিনই হবে তার উত্তর। তাহলে একক হবে কি হার্জ, 3 হার্জ। এটা আমি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, তো এইটা মাথায় রাখবে। আমরা কম্পাঙ্ক বিস্তারিত জেনে নিলাম। এই ক্ষেত্রে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি না তরঙ্গ বেগ, যেটাকে আমরা v দিয়ে লেখা। তরঙ্গ বেগ কি জিনিস না, একক সময় তরঙ্গ প্রবাহিত হচ্ছে একটা মাধ্যমে, সঞ্চালিত হচ্ছে একক সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার তরঙ্গ বেগ। তো বইতেও দেখতে পারো, একক সময়ে কোন তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যে দূরত্ব অগ্রসর হয় তাকেই তরঙ্গ বেগ বলা হয়। তাহলে একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করবে কিংবা অগ্রসর হবে ততটাই হচ্ছে তার তরঙ্গ বেগ। দুটো টার্ম আছে যেটা তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর আরেকটা হচ্ছে তরঙ্গ পাত। তোমরা লক্ষ্য করে দেখবে এই PQ উপরের দিকে অর্থাৎ ধনাত্মক দিকে এই বিন্দুতে সর্বোচ্চ সরণ, এই বিন্দুতে সর্বোচ্চ সরণ, অর্থাৎ হচ্ছে এগুলো বিস্তার। তাহলে এই A এবং B বিন্দুই হবে তরঙ্গ শীর্ষ। আবার PQ নিচের দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে যেটা দেখতে পাচ্ছি, যদি ভাবা হয় এটাকে বিভেদ তল, তাহলে এটা নেগেটিভ আর এটা পজিটিভ। তো নিচের দিকে অর্থাৎ C বিন্দু ও D বিন্দু, তাহলে C বিন্দু ও D বিন্দু যেটা রয়েছে এই ক্ষেত্রে দেখবেন আমরা লক্ষ্য করে এই C বিন্দু এবং D বিন্দুতে কি হয় না, এই দুটো বিন্দুতে বিস্তার সর্বোচ্চ অবশ্যই, কিন্তু এটা ঋণাত্মক দিকে রয়েছে, একে বলা হয় তরঙ্গপাত। তোমরা বইতেও দেখতে পারবে, বইতে নাম আলাদা রয়েছে, বইতে নাম রয়েছে B এবং D। তাহলে মনে রাখবে নিচের দিকে সরণ যে বিন্দুতে সর্বাধিক হচ্ছে সেগুলো তরঙ্গপাত, উপরের দিকে যে বিন্দুতে তরঙ্গ এই যে বিস্তারটা সর্বাধিক হচ্ছে অর্থাৎ উপরের দিকে সেটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। এটা বইতেও রয়েছে, এটা তোমরা কিন্তু মাথায় কিন্তু রাখবে। এখানে একটা প্রশ্ন রয়েছে, কোন তরঙ্গের কম্পাঙ্ক 100 হার্জ বলতে কি বোঝো? তার মানে সেই যে তরঙ্গের কম্পাঙ্ক বলেছে 100 হার্জ, অর্থাৎ এক সেকেন্ডে সে 100টা পূর্ণ কম্পন সম্পন্ন করে মাধ্যমের কণাগুলি সেই তরঙ্গ যখন বিস্তার লাভ করছে। ওই জন্য বইতে লেখা রয়েছে মাধ্যমের কোন কণা এক সেকেন্ডে 100 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে। তাহলে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করছে ততগুলো তরঙ্গ পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়। তাহলে কিভাবে মাথায় রাখবে,
যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে তার মানে ততগুলো পূর্ণ কম্পন হয়েছে। তাহলে যদি কারো 100 আজ হয়, সে যদি 1 সেকেন্ডে 100 বার পূর্ণ কম্পন সম্পন্ন করে, তার মানে সে 100টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করেছে। এটা মাথায় রাখবে, শর্ট প্রশ্নতে কাজে লাগবে। কিন্তু যতটা কম্পাঙ্ক ততটা পূর্ণ তরঙ্গ সে সৃষ্টি করেছে। এবার আমরা একটু বইতে দেখব, একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে। সেটা হচ্ছে এই যে আমরা দেখলাম এখনই ভি দেখলাম, এন দেখলাম, ল্যামডা দেখলাম। তো এই ভি এর সঙ্গে ল্যামডা এবং এন এর এই সম্পর্ক রয়েছে, অর্থাৎ তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এই প্রমাণটা আমাদের একটু ভাবতে হবে। তোমরা একটু ভেবে দেখো, ল্যামডার সংজ্ঞাতে কি বলেছিলাম? একটু আগে যখন আমরা ল্যামডার সংজ্ঞা আলোচনা করছিলাম, তখন আমি তোমাদের বললাম যে পর্যায়কালে আমরা যেটা দেখেছি যে কোন তরঙ্গ একক সময় একটা তরঙ্গ সৃষ্টি হলো। তাহলে একটা তরঙ্গ যখন সৃষ্টি হলো, তখন আমরা ল্যামডার ক্ষেত্রে দেখলাম পরপর দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্ব, সেটাও ল্যামডা, আর পরপর দুটো তরঙ্গ ভাগের মধ্যে দূরত্ব, সেটাও ল্যামডা। এইটা আমরা পড়েছিলাম। তো তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞার সময় আমরা যেটা দেখেছিলাম, তো মনে করে দেখো বইতে বলা ছিল মাধ্যমের কোন কণা একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে, এটাই পর্যায়কাল। তাহলে মাধ্যমে কোন কণা একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে কিংবা সম্পূর্ণ করতে যে সময় নেয়, অর্থাৎ সেটা পর্যায়কাল, সেই সময় তরঙ্গ যে দূরত্ব অগ্রসর হয় কিংবা যে দূরত্ব অতিক্রান্ত করে কিংবা অতিক্রম করে, সেটাই হচ্ছে ল্যামডা। তো এটা কখন না একটা পূর্ণ কম্পন সম্পন্ন করতে। তো কারো ক্ষেত্রে তরঙ্গের কম্পাঙ্ক যদি n হয়, তাহলে একটা পূর্ণ কম্পন তৈরি করছে, সেই সময় যত দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে ল্যামডা। তাহলে যদি n আমি ধরি কম্পাঙ্ক, তাহলে সে কত দূরত্ব যাবে না n ল্যামডা যাবে। তাই বইতে তোমরা একটা লেখা পাবে যে n বার পূর্ণ কম্পন সম্পন্ন করতে কতটা যাবে। তাহলে সব একদম ঠান্ডা মাথায় তোমরা দেখো, অনেকেই তোমাদের প্রবলেম হয় এটা বুঝতে। তাহলে একবার পূর্ণ কম্পন তাহলে একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যত সময় নেয়, সেই সময় তরঙ্গ ল্যামডা দূরত্ব যায়। ঠিক আছে? তাহলে আমি যদি বলি একবারের জায়গায় n বার পূর্ণ কম্পনে তাহলে n বার পূর্ণ কম্পনে কত দূরত্ব যাবে? n ল্যামডা। তাহলে n ল্যামডা দূরত্ব যাবে। এবার ভেবে দেখো, n বার পূর্ণ কম্পন, তাহলে n হচ্ছে কি কম্পাঙ্ক। এর সংখ্যা কি ছিল? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে এই দূরত্ব যাচ্ছে। আর তরঙ্গ বেগের সংখ্যাতে কি বলেছিলাম না, কোন তরঙ্গ মাধ্যমে অগ্রসর হওয়ার সময় 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব যায়, তার মানে এই রাশিটাই হচ্ছে তরঙ্গ বেগ। দেখো কত সহজে প্রমাণটা হয়ে যাচ্ছে জাস্ট লজিক ইউজ করে। আমি আবার বলি, একবার পূর্ণ কম্পন যত হচ্ছে, একবার পূর্ণ কম্পন হতে যে পরিমাণ সময় লাগে, সেই সময় তরঙ্গ যে দূরত্ব যাচ্ছে সেটাই হচ্ছে তার ল্যামডা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। এবার যদি n বার পূর্ণ কম্পন হয়, ধরো 100 বার, তাহলে সেটা হবে 100 ল্যামডা।
তাহলে এইবার মানে সেটা কম্পাঙ্ক। তাহলে 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয় সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে n ধরেছি, তাহলে n হচ্ছে সেই 1 সেকেন্ডে যতবার হয়েছে, আর 1 সেকেন্ডে যে দূরত্ব যায় তরঙ্গ মাধ্যমে সেটাই হচ্ছে তার তরঙ্গ বেগ। তাহলে এখান থেকে বলতে পারি তরঙ্গ বেগ v n λ। তাহলে এখান থেকে দেখো তোমাদের বইতেও প্রমাণ রয়েছে, এখান থেকে করবে। তো বইতে দুটো উদাহরণ রয়েছে, তোমরা অঙ্কগুলো কি রকম সাধারণত থাকে, যেরকম একটা প্রশ্ন বলছি আমি, বলছে কম্পাঙ্ক রয়েছে 280 হার্জ। অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে যেহেতু হয়, তো কম্পাঙ্ক 280 হার্জ, 70টা পূর্ণ দোলন হয়েছে। তাহলে একটা পূর্ণ দোলনে কত দূরত্ব যাবে? ল্যামডা। 70টা পূর্ণ দোলন, তাহলে 70 ল্যামডা। তো বলেছে শব্দ তখন 80 মিটার গেছে, কারণ 70টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করেছে, 80 গেছে। তাহলে ল্যামডা এখান থেকে আমরা পেয়ে গেলাম 8/7 মিটার। যদি এসআইটা বলি আমি, যেহেতু রয়েছে 80 মিটার দূরত্ব অগ্রসর হয়েছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 70টা পূর্ণ দোলন, একটা পূর্ণ দোলনে ল্যামডা দূরত্ব যায়, তাহলে 70টা হবে 70 ইনটু ল্যামডা, যেরকম একই নিয়ম করো। সেই দূরত্বটা কত দেওয়া আছে অঙ্কে? দেওয়া রয়েছে 80। ওই মাধ্যমে শব্দের বেগ কত হবে? তো সূত্রটা এখনই তোমরা শিখলে, v n lambda। তাহলে 280, এখানে 8/7, তাহলে এখানে বুঝতে পারছো 40, তাহলে এখান থেকে 320 মিটার পার সেকেন্ড। একই ভাবে সুশলাকার একটা অঙ্ক রয়েছে, সেখানে দেখবে দুটো কম্পাঙ্ক রয়েছে, একটা n1 রয়েছে, সেটা কত না 200 হার্জ, আর n2 রয়েছে কত না 300 হার্জ। 200 হার্জ আর 300 হার্জ। বলছে বায়ুতে এরা যে তরঙ্গ উৎপন্ন করে তাদের তরঙ্গদৈর্ঘ্যে অনুপাত কত? যেহেতু বায়ুতে উৎপন্ন করছে একই মাধ্যমে, তাহলে গতিবেগ একই থাকবে। তাহলে আমরা বলতে পারি v1 v2। তাহলে প্রথম ক্ষেত্রে বলতে পারি n1 λ1, দ্বিতীয় ক্ষেত্রে বলবো n2 λ2। তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, তাহলে λ1/λ2 সমান হবে n2/n1। তাহলে 300/200, তাহলে 3/2, অর্থাৎ অনুপাত হবে 3:2। দেখো বইতেও রয়েছে 3:2। তাহলে একই সূত্র প্রয়োগ করে এখানে এটা মাথায় রাখতে হবে, যেহেতু একই মাধ্যমে তৈরি করেছে, তাহলে মাধ্যমে শব্দের বেগ পরিবর্তন হচ্ছে না, যেহেতু মাধ্যম একই থাকছে, মাধ্যমের স্থিতিস্থাপকতা একই থাকবে। আর প্রথম ক্ষেত্রে 70টা পূর্ণ দোলন, একটা পূর্ণ দোলনে কত দূরত্ব যাবে না ল্যামডা। তো যতগুলো পূর্ণ দোলন তত ইনটু ল্যামডা, এইটা মাথায় রাখতে হবে। তখন অনুসন্ধিত কিছু অঙ্ক রয়েছে, তোমাদের প্রশ্নবিদ্যাগুলো রয়েছে, সেখানে তোমরা দেখতে পারো প্রশ্নবিদ্যা প্রশ্নের সাথে সেখানেও প্রশ্ন রয়েছে। তো আশা করি তোমরা পড়তে গিয়ে কিছুটা সাহায্য হবে যেগুলো আলোচনা করলাম। তো কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকবে তোমরা কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে শব্দের কয়েকটি ধর্মের মধ্যে শব্দের প্রতিফলন ধর্ম নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। যতটা ভালো করে 9-এ পড়বে আর 10-এ পড়বে, ততটাই তোমাদের যদি সায়েন্স পড়ার ইচ্ছে থাকে তাহলে এইচএসসি গিয়ে একটু হলেও সুবিধা হবে। যেমন বলেছিলাম শব্দ এখানে একটা অধ্যায়, 11-এ 5টা অধ্যায়। তো এই ভিতগুলো যদি ভালো করে তৈরি করে নাও তখন একটু পড়াশোনা করতে সুবিধা হবে। আর যারা সায়েন্স পড়বে না ভাবছো, আর্টস পড়বে, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে, তাদের তো 9-10-এ মার্কস পেতে হবে, তো সেই জন্যও কাজে লাগবে। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন বাই।